নমস্কার। করোনা কাহিনী সঙ্গে সুজয়, আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। প্রথম দিন এলাম আপনাদের সাথে। টেলিভিশনে নানান চ্যানেলে নানান পর্দায় করোনার কথা আমরা শুনছি, মেডিকেল আঙ্গিক শুনছি, বিভিন্ন ডাক্তারের সাজেশন, অবজারভেশন, হেলথ কর্মীরা, পুলিশ প্রশাসন, এসেনশিয়াল সার্ভিস কি করে আমাদের দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছে। আজকে এতদিন হয়ে গেছে, 24শে মার্চ থেকে শুরু হয়েছিল। আজকে আমরা এতদিন ঘরে কিভাবে নিজেদের কন্ট্রোল করছি, কিভাবে সমাজ এগিয়ে চলছে, দেশ বিশ্ব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সোশিও ইকোনমিক অবস্থা কি হচ্ছে, চারিপাশের কথা কি, আগামী কবে আমার শেষ হতে চলেছে, সেই কাহিনী আমরা ভারতবর্ষ এবং বিশ্বের প্রত্যন্ত অন্তরে যারা যেখানে রয়েছেন তাদের সাথে নিয়ে আসবো সপ্তাহের পর সপ্তাহ। আজকে আমার প্রথম দিনে আমার অতিথি কলকাতার এবং তথা সারা ভারতবর্ষের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার, এবং আমার খুব কাছের মানুষ। কুনাল দা শুধু বড় ডাক্তারই নয়, কুনাল দা ভালো মানুষ এবং ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওরেটরস দ্যাট আই এভার সিন। নমস্কার কুনাল দা। নমস্কার। কুনাল দা, একটা কথা আপনি তো নানান চ্যানেলে বলেছেন, আজকে তো অনেক দিন হয়ে গেছে, and the number of patients in আমাদের স্টেটে as well as over the whole world are on the rise. তা সবার প্রশ্ন, যেটা সবার মনে এখন যেটা প্রশ্ন বাড়িতে থেকে থেকে বারবার নানান জন করছে, যে সুজয় কবে এটা কমবে, কবে এটা ঠিক হবে। আমার মনে হয় এরকম সুজয়, কুনাল, সমীর, সুব্রত সবাইকে এই প্রশ্ন করছে যে এটা কবে কমতে, মানে ক্যান বি সি অ্যান এন্ড টু ইট, অর আপনি কি মনে করেন যে এটা আরো বাড়বে তারপর কমবে, অর দেয়ার ইজ আ টাইম লিমিট অন দ্যাট? সুজয়, দেখো, আমি মানুষকে হতাশ করতে চাই না। মানে আমরা যে যাই করি না কেন, একজন ডাক্তার, শিক্ষক, হাউসওয়াইফ, মানে সেলসম্যান, আমরা যে যার কাজ করি, স্টুডেন্ট যারা আছি, আমরা অন্তত আমাদের এই জেনারেশনের মানুষ আমরা কখনোই এই ধরনের কোনো কিছুরই সামনাসামনি হইনি। So I think it is very natural that many of us are getting tired, bored, exasperated with this condition. এখন যে কোনো অসুখ, তার যদি আমাদের শেষটা দেখতে হয়, তাহলে এর শেষ দেখতে হলে খুব সহজ কথা হচ্ছে, এর আইদার একটা প্রিভেনশন আসতে হবে বা একটা কিওর আসতে হবে, ওয়ান অফ দ্য টু। আর এই ধরনের সমস্যার ভাইরাল প্রবলেম যেগুলো, তার প্রিভেনশন আসা মানে কি? তার প্রিভেনশন আসা মানে একটা এফেক্টিভ ভ্যাকসিন আসা। আর যদি তার কিওর আসতে হয়, তাহলে কিওর আসতে গেলে একটা খুব এফেক্টিভ অ্যান্টিভাইরাল ড্রাগকে আসতে হবে, যে যারা যারা এফেক্টেড হবেন, যাতে এই ওষুধটা অ্যাপ্লাই করলে পরে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখন অল অফ আস, আমরা সবাই বিরক্ত হয়ে গেছি এই সমস্যাটাকে নিয়ে, কিন্তু যদি সময়ের হিসেবে আমরা দেখি, তাহলে এই সময়টা এই জিনিসটা আমাদের নজরেই পড়েছে জাস্ট ফ্রম এন্ড অফ নভেম্বর, ভার্চুয়ালি ফ্রম বিগিনিং অফ ডিসেম্বর, এবং সারা পৃথিবী মানে নড়ে চড়ে বসতে শুরু করেছে জানুয়ারির সেকেন্ড কি থার্ড উইক থেকে, এন্ড অফ জানুয়ারি থেকে। সুতরাং সেই হিসেবে ভাবলে যে সমস্যাটা এখনো 5-6 মাসও হয়নি, সেটা আসলে কি হয়েছে, আমাদের জীবনের যেটা নর্মালিটি, আমাদের জীবনের মধ্যে যে একটা সেন্স অফ সেফটি, একটা সেন্স অফ সিকিউরিটি, আমাদের জীবনের যে একটা স্বাচ্ছন্দ্য, দ্য রিদম অফ লাইফ, এই পুরো ব্যাপারটাকে এটা এতটাই তছনছ করে দিয়েছে যে ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, 5 বছরের 5 মাসের মধ্যে আমরা সবাই প্রত্যেকে কারেক্টলি লজিক্যালি অতিষ্ঠ হয়ে গেছি। আমি জাস্ট বলছি গল্পের আকারে আর কি, যে আপনারা অতিষ্ঠ হবেন না। যখন প্রথম যে অসুখটা ভ্যাকসিনের মাধ্যমে আমরা যাকে জয় করতে পেরেছিলাম, স্মল পক্স, সেই স্মল পক্স ভ্যাকসিনের জন্য মানব সভ্যতাকে অপেক্ষা করতে হয়েছিল 10,000 বছর, 10,000 ইয়ার্স। ইজিপ্টে যদি র্যামসিসের মামি দেখেন, র্যামসিসের মামির মুখ থেকে যদি কাপড়টা সরিয়ে নেন, তো র্যামসিসের মুখে দেখবেন স্মল পক্সের দাগ ছিল, পাওয়া যায়। তো তখন থেকে মানুষ লড়তে লড়তে 1796-এ এসে স্মল পক্স ভ্যাকসিনেশন হলো। তো যাই হোক, আমার মনে হয় আমাদের এখনকার অপেক্ষাটা হয়তো 1010 বছর লাগবে না। উই আর ভেরি হোপফুল যে এই ধাক্কাটাকে সবাই, যেরকম অল দি একাডেমিক্স, ভাইরোলজিস্ট,
ডিফারেন্ট ডক্টরস ল্যাবস তারা যে হারে কাজকর্ম করছেন, there is every chance যে much before the end of 2020 একটা effective vaccine আমাদের কাছে আসবে। এন্ড অফ 2020 বলছেন, ইদার মেডিসিন আসবে না ভ্যাকসিন? I think before the end of 2020, vaccine will be at hand. আমি একটু সাধারণ মানুষের কথা বলছি কুণালদা। বলছে যে অ্যাস্ট্রোলজার একটি খুব অল্প বয়সী ছেলে, ইসকনের ছেলে, সে প্রেডিক্ট করেছিল যে মে মাস সে বাড়বে, তারপর এন্ড অফ মে থেকে কমবে। আমি একজন অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করি, পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, গুপ্ত প্রেস পঞ্জিকার রাজগণক। অচিন্তদা বলছেন 29 জুন ইজ দ্য ডেট, তারপরে দেখবে সুজয় কমতে শুরু করবে। সো দোজ আর অ্যাস্ট্রোলজিক্যাল সাইডস, কিন্তু কোনো মেডিকেল সাইড থেকে আপনার কি মনে হয় যে এইটা মানে ম্যাচ করতে পারে? দেয়ার ইজ এ চান্স ইন মানে ম্যাচিং দিস অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস? দেখো, আমরা ডাক্তারদের ভাগ্যটা এমনিতেই এত খারাপ থাকে না, আমরা খুব একটা অ্যাস্ট্রোলজির ধারে কাছে ঘিসি না। We are forever in some kind of trouble of the other. But honestly speaking, with absolute respect to everyone's sense of prediction, আর এই যে এখনকার যে ধাক্কাটা চলছে, এখনকার যে দমকটা চলছে, ব্যাপারটা হলো এই দমকটা প্রথমত দুটো কথা। একটা আমরা জেনে নিই যে সারা পৃথিবীর মতো সারা পৃথিবীটা যদি একটা লরির ধাক্কা খেয়ে থাকে, তো ভারতবর্ষ সেই তুলনায় একটা সাইকেল রিক্সার ছোঁয়া খেয়েছে। সো দিস ডিজিজ ডিউ টু আ লট অফ রিজনস, অনেক কারণের জন্য আমাদের সবে একটা মানে মানে চড় থাপ্পড় তো মারেইনি, মুখের সামনে দিয়ে দু একবার হাতটা নাড়িয়েছে। এই আজকে কয়েক মিনিট আগে কেবল আমেরিকার নাম্বার অফ ডেথ 50,000 ছাড়িয়ে 50,000 ক্রস করলো, রাইট? 8.5 লক্ষর বেশি বোধহয় এফেক্টেড আর কি। ভারতবর্ষে এই যে আমরা 700-র আশেপাশে ঘুরছি, প্রতিটি জীবন মূল্যবান। বাট আই জাস্ট ওয়ান্ট টু পুট ইট ইন পার্সপেক্টিভ। ভারতবর্ষের 135 কোটি 36 কোটি দেশের আমরা থাকি। আমাদের দেশে সাধারণত কোনো রকম করোনা হানা টানা কোনো হাঙ্গামা বাদ দিলে পরে ভারতবর্ষের ডেইলি ডেথ রেট ইজ অ্যাবাউট 30,000। 30,000 মানুষ ভারতবর্ষে বাই মানে এভরি কজ ইজ ন্যাচারাল। তো আমাদের সে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, tuberculosis, chest infection, etc. So 28 to 30,000 is the daily mortality rate of India. এই যে আমরা কলকাতায় বসে কথা বলছি, পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, পশ্চিমবঙ্গের ডেইলি ডেথ রেট ইজ 2,500 to 3,000। আচ্ছা, তো আমি এটা বলার চেষ্টা করছি না যে যেখানে একদিনে 30,000 মানুষ একটা দেশে স্বাভাবিকভাবে পপুলেশন মারা যায় বা অ্যাট্রিশন হয়, সেখানে 600 সংখ্যাটা, তারও প্রত্যেকটা জীবনের মূল্য আছে। কিন্তু সেটা একেবারে আমাদের সেই ব্রহ্মদত্তি ভয় পাওয়ার মতো আমাদের বোঝাবে যে আমরা একেবারে খাদের ধারে এসে দাঁড়িয়ে আছি, সেটা আমরা দাঁড়িয়ে নই। সো দিস ডিজিজ, এই প্রবলেমটা কেন আমাদের ওপর, সে কি একেবারে কৃপা করুণা করে আমাদের কাছে কিছুটা বিনম্র ব্যবহার করছে? কথাটা তা নয়। কথাটা হলো এই যে আমাদের এই 130 কোটি গরিব মানুষ, যখন একটা সমাজে টাকা পয়সা কম থাকে তখন তার কমন সেন্সটা একটু বেশি থাকে। তো আজকে যেসব সমাজে দেখবে অর্থের প্রাচুর্য, সেখানে 50,000 মৃত্যুর পরেও দিনে 50টা করে মিছিল হচ্ছে যে কবে লকডাউন চলবে, কেন তারা স্বাধীনতা, সেলফ মানে ফ্রিডমে অনেক বিশ্বাস। আমাদের এই গরিব মানুষের দেশটা, আমাদেরও বিক্ষিপ্ত অনেক ঘটনা ঘটেছে, সেগুলো যে কোনো জিনিস, যে কোনো প্রসেসের মধ্যে একটা কমপ্লায়েন্স ফ্যাক্টর থাকবে, একটা নন কমপ্লায়েন্স ফ্যাক্টর থাকবে। বাট ওভারঅল আই থিঙ্ক উই হ্যাভ বিন ফেয়ারলি ডিসিপ্লিন। তারপরে আমাদের কিছু ট্রপিক্যাল ক্লাইমেট, কেউ বলছে ম্যালেরিয়া এন্ডেমিক জোন, কেউ বলছেন ভ্যাকসিনেশন, কেউ আবার বলছে যে ট্রপিক্সে এই বাই দ্য টাইম এই কোভিড-19 ভাইরাসটা ট্রপিক্যাল এনভায়রনমেন্টে এসছে, এর কিছু সূক্ষ্ম মিউটেশন হয়। তো যে মিউটেন্ট ভ্যারাইটিটা হয়তো আমাদের ইন্ডিয়াতে এসেছে, সেটাকে বলে কোভিড-19 সাবটাইপ বি। এই সাবটাইপ বি ভাইরাসটা, হ্যাঁ, এই ভাইরাসটা হয়তো অতটা হিংস্র নয়। সো এভরিথিং পুট টুগেদার আমাদের সজাগ থাকতে হবে, আমাদের বুঝতে হবে
যে লেট আস টেক দ্য ক্রেডিট আওয়ারসেলভস, যে আমরা একটা মানুষ হয়তো ভয় পেয়ে ডিসিপ্লিন হয়েছে, আমি মানছি তারা ভয় পেয়ে ডিসিপ্লিন হয়েছে, কিন্তু আমরা যেটুকু ডিসিপ্লিন দেখিয়েছি, সংযম দেখিয়েছি, আমরা যদি সেটুকু বজায় রাখতে পারি, তাহলে এলিমেন্ট অফ টাইম, এই যে তোমার বন্ধুরা যারা তোমাকে বলেছেন যে সে অ্যাবাউট জুন এটসেট্রা, আমার মনে হয় ডাক্তারদেরও মোটামুটি সেই ধারণা। ডাক্তারদেরও ধারণা হচ্ছে যে এই যে ধাক্কাটা আমরা কি দেখবো, দেখো এই যে আমরা 24,000 25,000 সংখ্যাটা দেখছি, হ্যাঁ 24,000 25,000 সংখ্যাটা ডাজ নট সিগনিফাই যে ইন্ডিয়াতে কটা কোভিড কেস আছে, ইট ডাজ নট। ইট ওনলি সিগনিফাইজ যে আমাদের যে পুল অফ পজিটিভ পেশেন্টরা আছে তার মধ্যে কতজন মানুষ এই জ্বর এটসেট্রা চেস্ট ইনফেকশন নিয়ে কোনো না কোনো কারণে ডাক্তারের কাছে গেছিল এবং ডাক্তার টেস্ট করতে বলেছে। তো অসুস্থতা, এই যে লোকে জ্বর নিয়ে শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে, ডিজিজ বার্ডেন, আমরা কি জনে জনে এখন থ্রোট সোয়াব করে দেখছি কার গলায় স্ট্রেপ্টোকক্কাস আছে, কার ইনফ্লুয়েঞ্জা আছে, আমরা দেখি। সুতরাং এই যে এর একটা যে ম্যানিফেস্ট ডিজিজ, যেটাকে স্টপ করছি আপনাকে, যেটা হচ্ছে, যেটা এই যে ভয় থেকে, অ্যাপ্রিহেনশন থেকে, লোককে একটু কাশলেই একটা মানে কাশি তো এমনিও খাওয়ার পর এমনি গলায় খুসখুস করেও কাশি হতে পারে, হ্যাঁ এখনো যে একটু কাশি, একটু সকালের দিকে একটু গা গরম, সাধারণ মানুষ, মানে আমার এই প্রোগ্রামটা করার ওয়ান অফ দ্য ইস্যুজই ছিল কিন্তু সাধারণ মানুষের এই পারসেপশন গুলো, রং পারসেপশন গুলো দূর করা। আমার মনে হচ্ছে অ্যাজ এ লজিক্যাল পার্সন মনে হচ্ছে এরকম একটু জ্বর আসতেই পারে, একটু কাশি হতেই পারে, একটু হাঁচি হতেই পারে, একবার দুবার হলে সেটা আউট অফ হলে সেটাতে এত এই কি। আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, যে কাশলেই কি আপনি চলে যান, ইউ নিড টু বি আইসোলেটেড অর টেক ইট অন ইউর স্ট্রাইড, যেটা ইটস নট আ পারসিস্টেন্ট, না হলে এখনকার এই যে আমি তুমি আজকে এই যে 24শে এপ্রিল আমরা যে সময়টাতে আছি, এই সময়ের পার্সপেক্টিভে, এই সময়ের পরিপ্রেক্ষিতে কথাটা বলতে গেলে মানুষের কাশি দু একবার হতেই পারে, কারো হয়তো হঠাৎ একটু ধুলোতে 4বার হাঁচি হলো, দু একবার কাশলো, একটু নাকে একটু মাইল্ড সর্দি সর্দি ভাব এলো, এগুলো যদি টেম্পোরারি হয়, শর্ট লিভড হয়, যে কিছুক্ষণ থাকলো তারপর চলে গেল, ডু নট টেক আ হিউজ নোটিস অফ ইট। কিন্তু জ্বর, ফিভার ইজ অ্যান ইম্পর্টেন্ট সিমটম। এবং জেনারেলি স্পিকিং খুব একটা ধরো এক্সপ্রেশন, মানে যেটাকে আমরা হিট এক্সপোজার বলি, বা এরকম কিছু কিছু অদ্ভুত পরিস্থিতি আছে, তো এগুলোকে বাদ দিলে পরে যে আমার হঠাৎ জ্বর হলো, 2 ঘন্টা জ্বর থাকলো, তারপর জ্বরটা চলে গেল, সাধারণত হয় না, ডাজন্ট ইউজুয়ালি হ্যাপেন। তো আমাদের যদি ওই সবাইরই তো আমাদের অসংখ্যবার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ফ্লু হয়েছে, ওই ফ্লু টাইপ অফ সিমটমস, তার মধ্যে দুটো খুব কমন। একটা হচ্ছে জ্বর থাকাটা, যে আমার জ্বর ছিল না, হঠাৎ গা গরম হতে শুরু করলো, এবং তার সঙ্গে গলা ব্যথা, যেটা এখন ইন্ডিয়ান পেশেন্টসদের ক্ষেত্রেও তারা বলছে ইট ইজ মোর অর লেস ভ্যালিড, যেটা খুব একটা এই কোভিড-19 যে সিমটমটা খুব একটা দেখা যায় না, আনলাইক নর্মাল ইনফ্লুয়েঞ্জা, এই যে ফ্যাঁচ করে হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, যেটাকে আমরা কোরাইজা বলি, বা এই যে নেজাল ডিসচার্জ বলি, যেটা অন্য ইনফ্লুয়েঞ্জাতে ভীষণ কম, যে গা জ্বর হচ্ছে, হঠাৎ করে নাক দিয়ে জল সর্দি শুরু হয়ে গেল, এই আপার এয়ারওয়ে ডিসচার্জ সিমটমস গুলো কম থাকে, জ্বর গলা ব্যথা কাশিটা বেশি থাকে। তো আজকের দিনে এই পরিস্থিতিতে যদি জ্বর গলা ব্যথাটা মনে হয়, তাহলে ইউ আর ওয়েল অ্যাডভাইস টু গো টু আ ফিভার ক্লিনিক, একজন ডাক্তারকে দেখে। এবার আসি যে আমরা তো কলকাতায় থাকি, ফর পিপল ইন ক্যালকাটা, পার্টিকুলারলি ক্যালকাটা যেহেতু রেড জোন বলেছে, আমি আজকে বেরিয়েছিলাম একটু কারণে, এই কারণে হসপিটাল সেটআপের কারণে, বলছে যে we need to be very cautious, Kolkata is going for an explosion of cases. আপনাদের কাছে কি, আপনি তো শুধু কার্ডিয়াক সার্জন নন, আপনি মেডিকাকে লিড করেন এবং আপনি ইউর সোশ্যাল পারসন, আপনার কাছে কি এরকম ভেরি ওয়েল কানেক্টেড, আপনার কাছে কি এরকম কোনো আছে যে we are in for a explosion in the coming week or coming few days? দেখো, either way it will be wrong to underestimate the situation. আমরা গত সপ্তাহে যা দেখেছি,
সেই সপ্তাহে থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানুষরা একটু অসুস্থ হচ্ছেন, এই যে জ্বর, শ্বাসকষ্ট, এই যে সিমটোম্যাটিক পিপল, যাদের সিমটমস গুলো আছে, এই সিমটোম্যাটিক পেশেন্টদের কিন্তু প্রেভেলেন্সটা আস্তে আস্তে বাড়ছে। এবং আমাদের হসপিটালে, আমরা যেহেতু একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আমরা তো একটা আমাদের 350 বেডকে তো আমরা সম্পূর্ণ কোভিড করে করে দিতে পারি না, সম্ভব নয়। তো আমরা প্রথমে যখন যতটা বেড রেখেছিলাম, 10টা বেড রেখেছিলাম, তো আমরা গত 2 দিন ধরে দেখছি সেই আইসোলেশন বা 10টা বেড সেটা ভর্তি হয়ে গেল। তো এখন আবার এক একজন আবার দেখো যখন হসপিটালে অ্যাডমিটেড হন, তখন বাই দ্য টাইম তুমি তাকে দেখলে, অবজার্ভ করলে, সে খানিকটা ভালো হলো, ডিসচার্জেবল হলো, এই ব্যাপারটা কিন্তু তোমার প্রলং করতে করতে মিনিমাম দিন 7 গিয়ে দাঁড়াবে। So if you get into a hospital, hopefully 90-95% of them are getting better, কিন্তু সেই সময়টাও প্রায় 1 week-এর উপরে টাইম লাগবে। So I think the disease, the burden of the sick people, সেটা আস্তে আস্তে করে ডিজিজটা বাড়ছে। কিন্তু যেটা একটা সে ভয়ঙ্কর একটা সে হরর মুভির মতো আমরা অতটা করিনি। তুমি দেখবে অনেক বিদেশের মিডিয়া আছে, তারা আবার মনে মনে খুব দুঃখিত যে সেই চার্চিলের মন্বন্তরের মতো কেন এখনো কলকাতার নারায়ণতমায় ডেড বডি পড়ে নেই, কেন লোকে রাস্তায় রাস্তায় ট্রাম লাইনে মৃত বাঙালির মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। একটা কথা জিজ্ঞেস করি কুণাল, একটু থামিয়ে একটা কথা জিজ্ঞেস করি, সবার মনে যা প্রশ্ন এসেছে, আমার কাছে যা পাঠিয়েছে, যে এই যে নাম্বার অফ পিপল ইনফেক্টেড আর নাম্বার অফ পিপল আন্ডার অবজারভেশন, এইটা অনেক, এই নাম্বারটা অনেক থেকে যাচ্ছে। ওয়াই? এটা কি আমাদের টেস্টিং হচ্ছে না বলে, যে 50,000 আন্ডার কোয়ারেন্টাইন বা আইসোলেশন, কিন্তু নাম্বার অফ পেশেন্টস এফেক্টেড তার তুলনায় কিচ্ছু না, পার্সেন্টেজ ওয়াইজ কিচ্ছু না, এইটা, এবং দ্যাট ইজ স্টেইং ফর এ ভেরি লং টাইম। ইউ আর রাইট। আসলে কি হয়েছে যে ধরো, ইফ ইউ জাস্ট কনসিডার দ্য লকডাউন পিরিয়ড, বা আমরা তো ওয়েস্ট বেঙ্গলে আমরা কিছু কিছু স্টেপস নিতে শুরু করেছিলাম গুড উইক 10 days বিফোর দ্য লকডাউন। তো তখন থেকে আমরা যদি জিনিসটাকে দেখি, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, যে আমি কোনো পলিটিক্যাল অ্যালিগেশন বা অ্যানালিসিসে যাচ্ছি না, বাট ওয়ার্ল্ড ওভার ইট হ্যাপেন্ড ইন চায়না, it happened in US, it happened in India, happened in Europe, everywhere. এখনো একটা দেশ নেই, because it is such a funny problem, এটা এমনই একটা সমস্যা যে ডাক্তার বা এপিডেমিওলজিক্যাল ইনস্টিটিউট গুলো হয়তো পলিটিক্যাল নেতৃত্বদের খুঁচিয়ে খুঁচিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে দেখো ঝামেলাটা আসছে, আমরা একটু রেডি হই, কিন্তু অবশেষে দেখা গেল কোনো দেশই এই যুদ্ধটার জন্য দিন 15-20 আগে অ্যাডিকুয়েট প্রিপারেশন নিতে পারেনি। So at the very beginning, like most other countries, we were very unprepared for good levels of testing, etc. তো এবার যখন ধীরে ধীরে দেখবে যে টেস্টিং এর মাত্রাটা বাড়ছে, আর কলকাতায় বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে, we are very happy to say যে আমাদেরও একেবারে খুব ভুঁড় কুঁচকে আমাদের ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল যে প্রথম কিছুদিন কলকাতায় একেবারে খুব কিপ্টের মতো টেস্টিং হচ্ছিল, there were many problems. বাট যেখানে আজ থেকে 7-8 দিন আগে অব্দি 200 টেস্ট করতে আমাদের অসুবিধা হচ্ছিল, আজকে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের টেস্টের সংখ্যা প্রায় 1000 ছুঁই করছে, 1000। আমি তাহলে তার মানে মোর দ্য টেস্টিং, মোর যে নাম্বার অফ পেশেন্টস এফেক্টেড কিংবা এফেক্টেড না আমরা বুঝতে পারবো, তাই তো? অ্যাবসলিউটলি রাইট। আর জেনারেলি থাম্ব রুলে আইসোলেশনে কতদিন আর কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে টু নো দ্যাট whether I am affected or not? We are working on the principle. The isolation and quarantine এর মধ্যে there is no qualitative difference. The only difference is যে লোকটা, যে মানুষটাকে আমরা জানি যে তার পজিটিভ হয়েছে, সে এসিম্পটোম্যাটিক, সে লো গ্রেড সিমটমস, তাকে আমরা একেবারে একটা হসপিটালে আমরা ঢুকিয়ে দেব না। হেলথ ওয়ার্কার্সরা যারা রিপিটেডলি, সামটাইম লেটার we will perhaps discuss this, যে এই সমস্যাটা যতটা না জেনারেল পেশেন্টদের কাছে মারাত্মক, তার থেকে হেলথ ওয়ার্কারদের কাছে এটা মারাত্মক অনেক বেশি, অনেক বেশি। They are frontline warriors আর কি এখানে। ফ্রন্টলাইন যাই হোক, বিকজ পিপল, ডক্টরস, নার্সেস, কেয়ারার্স, তারা রিপিটেডলি এই সমস্যাটা এক্সপোজড হচ্ছে। তো
তো আমরা কেন এই 14 দিন করছি, এই কারণেই করছি যে ইট ইজ বিলিভ দ্যাট দ্য লাইফ সাইকেল, আমার শরীরে যদি 5টা ভাইরাস ঢুকে গিয়েও থাকে, আমাকে অসুস্থ সে যদি নাও বা করে, আমার শরীরে সেটা একটা অ্যাক্টিভ ফর্মে থাকবে ফর অ্যাবাউট 14 days, ইটস লিটল লেস দ্যান 14 days। আর আমি যদি ওই 14 daysটা আমাকে সে অসুস্থ করেনি, ভালো কথা, সেই 14 days যদি আমি নিজেকে একটু আলাদা রাখি, সেটা আমার চাইতেও বেশি বেনিফিট হচ্ছে আমার অন্যান্য লোকেদের আর কি, প্রিভেন্টিং দ্য স্প্রেড। So in that way you see যে quarantine doesn't help to cure me of the virus, quarantine helps to prevent the spread। এখন দেখবে যে তোমাদের আমাদের জানাশোনা যারা এখন এই যে যুদ্ধটা, যাদের আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলছি, তাদের 99% আর ইয়াং ডক্টরস। হ্যাঁ, আজকে আমাদের পিপল, দ্য ডক্টরস ইন দ্য এজ গ্রুপ অফ সে মানে এই 20-22 বছর থেকে 30-32 ইয়ার্স, একেবারে ইয়াংগেস্ট গ্রুপ অফ ডক্টরস যারা, দে আর দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স। ভেটারানস যারা, তারা ভাবছে, পলিসি করছে, এসওপি করছে, মাঝে মধ্যে রাউন্ড দিচ্ছে, এই যে এরা যারা ক্রমাগত এবং সমানে কাজ করছে, শিফট ডিউটি করছে, এদের আমাদের পিরিয়ডিক্যালি টেস্ট করা এবং কোয়ারেন্টাইনে নিয়ে যেতেই হবে, বিকজ উই হ্যাভ টু বি শিওর যে দে আর ওয়েল, এবং এদের থেকে যেন অনিচ্ছাকৃত ভাবে ইনফেকশনটা এদিক ওদিক যেন ছড়িয়ে না যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার একটু অন্য ধরনের প্রশ্ন আসছি কুণালদা, এই যে প্রথম দিকে যা শুরু করেছিলাম যেটা জিজ্ঞেস করতে, যে লোকে তো অস্থির হয়ে উঠছে, একটা তো অস্থির হয়ে উঠছে, এর ওপর একটা, যেহেতু আপনি নানান বিষয়ে কাজ করেন, আই নো দ্যাট ইউ আর নট এ সাইকোলজিস্ট অর এ সাইকিয়াট্রিস্ট, কিন্তু মনের ওপর তো একটা প্রভাব পড়ছে, যে একটা নর্মাল রুটিন আজকে প্রায় 30-40 দিন হয়ে গেল লোকে, তো হাউ টু, মানে আপনার কি মনে হয়, মানে হাউ টু ডিল উইথ দ্যাট? মেবি বিভিন্ন লোকের বিভিন্ন, তো আপনার কি মনে হয়, হাউ ডু ইউ সাজেস্ট অর অ্যাডভাইস? হ্যাঁ, মানে এই যে তুমি যে সবাইয়ের কথা বললে না, এই সবাইয়ের মধ্যে আমরাও পড়ি, আমিও পড়ি। হ্যাঁ, আমরাও নানান রকম, হয়তো যারা হেলথের সঙ্গে যুক্ত নয় তারা হয়তো জিনিসটাকে একটু জেনারেলি তারা ওয়াকিবহাল হচ্ছে, আর আমরা যেহেতু এই দীর্ঘ সময় নানান যাকে বলে একেবারে সে মোটা মোটা বোরিং বই নাড়াচাড়া করেছি, আমরা হয়তো কিছু খুঁটিনাটি টার্মিনোলজি গুলো এক্সট্রা করছি, কিন্তু দি এফেক্ট অন জীবনে আমরা যেটাকে নর্মাল বলে জানতাম, যেটাকে আমরা স্বাভাবিক বলে জানতাম, যে কোনো একটা জিনিসকে যাকে বলে টু ডিফাইন আ নিউ নর্মাল ইজ নট আ ইজি থিং এট অল। হ্যাঁ, মানুষকে আমরা বলি মানুষ কেন হয়েছে, কারণ আমরা সঙ্গবদ্ধ হতে ভালোবাসি, আমাদের কাজকর্মের মধ্যে নানান লোককে নিয়ে কাজ করি, মানে আমাদের এই যে হ্যাবিটস গুলো, আমাদের জীবন জীবিকা, চলাফেরা, সোশ্যাল গ্যাদারিং, বন্ধু বান্ধবদের সঙ্গে বসা, ক্লাবে গিয়ে একটু গল্প করা, আমাদের এই সব জিনিসগুলোকে এতটাই নড়িয়ে দিয়েছে যে এভরি হিউম্যান বিং, হ্যাঁ, সেদিন মানে যাকে রোজ দেখতে পাবে রাত্রিরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেস কনফারেন্সে আসেন, one of the world's leading epidemiologists, very respected person, Anthony Fauci. Dr. Fauci নিজে বলছেন, he's an 80-year-old fit person, বিদগ্ধ মানুষ, সে নিজে বলছে, একদিন একটা ইন্টারভিউ দেখছি, সেখানে সে বলছে, আরে ভাই আমি বিরক্ত হয়ে আজকে যে মানুষটা একটা হয়তো 1000 পাতার এপিডেমিওলজির বই লিখেছে, তো সে যদি এই যে জীবনের ছন্দ পতন, এই যে হঠাৎ জীবনটার সুরটা পাল্টে গেল, বেসুরে এখন আমরা চলছি, বাট ইট উইল সেটেল উইথ টাইম, বাট উই হ্যাভ টু গিভ ইট। যে কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আই থিঙ্ক দ্য বেস্ট থিং ইজ, প্রথমত হচ্ছে আমাদের এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে ডিনাই করলে আমরা কিন্তু আরো ভুগবো বেশি, এবং মোটামুটি ছোট বড় সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা ওই হঠাৎ করে, এখনকার ছেলেমেয়েরা হয়তো খুব একটা লোডশেডিং দেখেনি, আমরা তো অনেক দেখেছি যে হঠাৎ আলো চলে গেল, তারপরে আলো আসতেই সব জল জল করে উঠে গেল, এটা কিন্তু it is not going to be a switch on switch off over a period of time, এটা হতো
আমাদের ওই দেখে দেখে যেরকম এই হাঁটতে যখন কাউন্সিলিংটা আপনি বলছেন নিজেদেরই করতে হবে, we have to counsel ourselves, যে we have to understand that this is not going to be switch on switch off mode, এবং আস্তে আস্তে করতে। কুণাল, আমার আমি বাবা মাদের বলবো, টিচারদের বলবো, কাউন্সিলরদের বলবো, প্লিজ ডু নট গিভ দিস ফলস সেন্স টু পিপল যে এই তো 3 তারিখ পর থেকে আবার আমরা চারিদিকে হই হই করছি। না, আমাদের দেখে শুনে পা টিপে টিপে হাঁটতে হবে। আর নিশ্চয়ই আমরা আশা করব যে ধরা যাক তার ফার্দার 1 মাস 2 মাসের মধ্যে যে এই 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 সমস্যাটার প্রকোপটা কমলে দেন উই উইল গেট ব্যাক টু নর্মাল। আর এবছরের মধ্যে সাপোজিং আমাদের হাতে একটা ভ্যাকসিন এলো, একটা ওষুধ এলো, তখন ঠিক যেভাবে আমরা আজকে স্মল পক্সের কথা ভাবি, ডিপথেরিয়ার কথা ভাবি, এর কথা ভাবি, তা একদিন মানুষ পিছন ফিরে ভাববে, ও বাবা সেই 2020-তে কি বিচ্ছিরি আমাদের 3টে মাস কেটেছিল, ওরে বাবা সবাই আমরা 3 মাসে বানপ্রস্থে চলে গেছিলাম। একজন লিখেছিলেন সেদিন, সুন্দর করে লিখেছিলেন যে প্রকৃতি আমাদের আবার সেই পৌরাণিক যুগের বানপ্রস্থে অভ্যাস করিয়ে। আমি একদম শেষের দিকে চলে এসেছি কুণালদা। আমার একটা প্রশ্ন, যে আপনি একটি খুব পপুলার চ্যানেলে একটা কথা বলেছিলেন প্রথম দিকে যখন হচ্ছে যে ইন্ডিয়া টুক এ গুড ডিসিশন লকডাউনে যাওয়ার জন্য, কিন্তু তাতে আপনি সাপোর্ট করেছিলেন বলে, মানে আপনি সেই কথায় ডাইরেক্টলি সেটা বলেননি, কিন্তু সেটা খুব একদম প্লেনলি ট্রান্সলেট করলে হয় ল্যাংটার নেই বাট পড়ার ভয়, যে US is a $15 trillion economy and India is a $2.5 trillion economy. সুতরাং হয়তো আমাদের অতটা ঝাঁজ খাওয়ার ছিল না বলে আমরা অত ব্রেভলি এগিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু আজকের দিনে যখন দিনের পর দিন আমাদের যারা ডেইলি ওয়ার্কার্স, অনেকের সত্যি চাকরির জায়গায় খুব অবস্থা, so how do you see how we recover at the end of the June হোক, জুলাই হোক, অগস্ট হোক, সেপ্টেম্বর হোক, how do you see it will be a tough fight? তো আমি এরই মধ্যে একবার ব্যাংকে এটিএম এ গেছিলাম। তো এটিএম এর আমাদের যিনি থাকেন সিকিউরিটিতে, সেই ভদ্রলোক খুব মানে বিজ্ঞ মানুষ, এবং তার একটা লাইন এখন এই জীবন জীবিকার সমস্যাটাকে সামারাইজ করেছে আমার কাছে। তো সে আমাকে দেখি বললো, ডাক্তারবাবু আপনাকে তো দেখছি এখানে ওখানে, কি মনে হচ্ছে? তা আমি উল্টে ওনাকে বললাম, আপনার কি মনে হচ্ছে? সে আমাকে বললো, আমার কি মনে হচ্ছে জানেন ডাক্তারবাবু, যারা প্লেনে করে এলো, প্লেনে করে আসা লোকগুলো লোকাল ট্রেনের লোকগুলোর ভাত মেরে দিয়ে চলে গেল। তো he almost spoke like Socrates. That was the summary. এবং without a doubt আমাদের যে নন ফর্মাল ইকোনমি, যার ছবি আমরা চোখের সামনে দিয়ে দেখেছি, তো আমাদের সবাইকে, ফ্রম দ্য গভর্নমেন্টাল লেভেল, ফ্রম পিপল, ফ্রম এনজিও, সবাইকে আজকে আমাদের সেই দিন আনা দিন খায়া মানুষদের পাশে দাঁড়াতে হবে। অ্যান্ড আই এম শিওর যে অলরেডি যা ইকোনমিক প্যাকেজেস এর কথা ভাবা হচ্ছে, কারণ সুজয়, একটা ভালো জিনিস দিয়ে হয়তো তোমার প্রোগ্রামটা শেষ করি, বলি যে এতদিন মানুষ যুদ্ধ করতে গেলে ভাবতো কি করে আমি একটা মানুষের প্রাণ নেব। আমাদের এই সভ্যতা প্রথমবার দেখলো এমন একটা যুদ্ধ, এটা মানুষকে বাঁচাবার যুদ্ধ, এটা মানুষকে মেরে ফেলার যুদ্ধ নয়। So this is a war which is fighting to save people, right? So আমাদের প্রত্যেকের ডিউটিটা আছে যে let us all be a soldier in this war which is fighting to save a person. আমরা মৃতদেহের জন্য এই যুদ্ধটা করছি না, আমরা একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই যুদ্ধটা করছি। চলে এলাম প্রোগ্রামে একদম শেষে পজিটিভ কথা দিয়ে শেষ করলেন ডক্টর কুণাল সরকার। কুণালদা, পরে আরেকদিন আসবো আপনার সাথে, অনেক প্রশ্ন, সবাই ভালো থাকুন। আর আবার আমরা নিশ্চয়ই এই ঝামেলা কাটিয়ে উঠে আবার অনেকটা হালকা মনে একদিন বসে গল্প করব, সেই 3টে মাস কেরম থেকেছিল। থ্যাংক ইউ। চলে এলাম প্রোগ্রামের একদম শেষে। ডক্টর সরকার খুব পজিটিভ কথা বললেন, দুঃখের কথা বললেন, যিনি ওই এটিএম এর যিনি কিপার, যে সিকিউরিটি, যে প্লেনে করে এসে ট্রেনের লোকদের ভাত মেরে চলে গেল, কিন্তু উই আর পজিটিভ যে আমরা এই পিরিয়ডটা ওভারকাম করব বলে শেষ করছি। আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার।